আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, চরম একটা চ্যালেঞ্জিং সময়ে ইরানি জেনারেল সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩৪ জন বন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে হামাস। গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সাদা পোশাকে গ্রেফতার নিষিদ্ধ। এবং ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত ৯ জন পুলিশ সদস্য নিহত, ল্যান্ডমাইনে উড়ে গেছে নিরাপত্তা বাহিনীর গাড়ি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেছেন, চরম একটা চ্যালেঞ্জিং সময়ে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কিংবদন্তি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাকি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দিসের শাহাদাতের ৫ম বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় একথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানোর একটা বড় সুযোগ এনে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল সোলাইমানি এবং আল মোহান্দিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেন, জেনারেল সোলাইমানি ও আল মোহান্দিস অত্যন্ত কঠিন সময়ে ইরাককে রক্ষার জন্য সমস্ত ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করেছেন। ইরাক এবং মধ্যপ্রাচ্যকে রক্ষার জন্য সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের ফতোয়া তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলায় পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে যাবে বলে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন ও ব্রিটিশ বাহিনী রোববার ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে বিমান হামলা চালানোর পর তিনি এই হুঁশিয়ারি দেন। বাকাই বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার আইনকানুন ও নীতিমালা পরিপন্থী বলেও জানান বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যা এবং তেল আবিবের প্রতি আমেরিকা ও ব্রিটেনের অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, তেল আবিবের প্রতি ইঙ্গো মার্কিন সমর্থন প্রমাণ করে ওয়াশিংটন ও লন্ডন গাজায় ইসরায়েলি গণহত্যায় সরাসরি জড়িত রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩৪ জন পণবন্দীকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া একটি তালিকা থেকে তারা ৩৪ জনকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকেও হামাসের একটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে। হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হবে। হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তাদের এই দাবি মেনে নেয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান চালিয়ে ইসরায়েল থেকে প্রায় ২৫০ জন পণবন্দীকে ধরে গাজায় নিয়ে আসে হামাস। পরের মাসে সংগঠনটি
তেল আবিবের সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধবিরতির আওতায় 105 পণবন্দীকে মুক্তি দেয়, যারা ছিল মূলত নারী ও শিশু। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। গুমের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। পাশাপাশি ট্রাইব্যুনাল আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে। আদেশের বিষয়ে পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2টি দরখাস্ত মুভ করেছি। বিগত 15 বছরে বাংলাদেশের যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম, এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষ হত্যা, স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও এসব মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না। তিনি বলেন, অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে। আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি, তারা যেন সেটি ফলো না করেন। আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা আয়নাঘর নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খুনসুটি করে বলেন, আয়নাঘর বলতে কিছু থাকবে না, এখানে ভাতের হোটেলেও থাকবে না। এখন ডিবিকে শুধু একটা অনুরোধ করব যে পুকুরটা আছে ডিবির সামনে সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন। পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় অন্তত 9 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। তাছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কেন্দ্রীয় আধা সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ছত্তিশগড়ে মাওবাদীরা এই হামলা চালাল। আজ বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি। মাওবাদীদের চালানো হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বেদরে কুত্রু রোডের পাহাড় ও বনের ভেতরে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইনে উড়ে যায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি। গাড়িতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সদস্যরা ছিলেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের ভূমধ্যসাগর উপকূলীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের হাদিরা শহরে অবস্থিত ওরোট রবিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হামলাটি সাফল্যের সঙ্গে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে বলে তিনি জানান। সারি বলেন, ইয়েমেনের জনগণ, তাদের নেতৃত্ব ও সশস্ত্র বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাবে।
ইয়েমেনের এই সেনা মুখপাত্র আবারও জোর দিয়ে বলেন, দারিদ্র্য পীড়িত ও কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকায় যতদিন ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলবে, ততদিন এই উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে। এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি সৌদি আরবকে সীমান্ত আগ্রাসনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে ইয়েমেনের একজন বেসামরিক ব্যক্তি ও আফ্রিকার একজন শরণার্থী নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হুদাইদা প্রদেশে ইঙ্গো মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েকদিনের মাথায় সাদায় নতুন করে এই হামলা চালানো হল। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধবিমানগুলো গতকাল সাদা শহরে 3 দফা বোমাবর্ষণ করেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি। এর আগে গত 30 ডিসেম্বর ইঙ্গো মার্কিন বাহিনী হুদাইদা প্রদেশে 2টি বিমান হামলা চালায়। প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আত্তুহাইত জেলায় ওই হামলা চালানো হয়। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল ওই হামলার খবর দিলেও তাতে ক্ষয়ক্ষতির বিবরণ জানায়নি। তবে স্থানীয় অধিবাসীরা বলেছেন, 2টি শক্তিশালী বিস্ফোরণে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছিল। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যখন ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে, তখন মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনিরা ইসরায়েলের অভ্যন্তরে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ইসরায়েলে মোতায়েন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সেসব ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষমতার পরিচয় দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শহীদ ইসমাইল হানিয়া, সৈয়দ হাসান নাসরুল্লাহ, মেজর জেনারেল সৈয়দ আব্বাস নীলফুরুশান এবং ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে 1 অক্টোবর 2024 ট্রু প্রমিস 2 অভিযান চালিয়েছিল, তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তখনও ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা প্রমাণ হয়েছিল। আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা করেছিল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।